Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরেকবার স্বাগত জানাই। আশা করছি তোমরা খুব ভালো আছো। তোমরা যারা প্রথমবার এই ভিডিওটি দেখছো এবং তাদের জন্য বলে রাখি যে ডিএস গ্রুপ অফ এডুকেশন ক্লাস 11 নিউট্রিশন সেমেস্টার 2 এর উপর কিন্তু বিভিন্ন ভিডিওস আপলোড করেছে। তোমরা প্লেলিস্ট থেকে অবশ্যই কিন্তু ভিডিওসগুলো দেখে নেবে। প্রত্যেকটা ইউনিটের প্রত্যেকটা টপিকের ওপর কিন্তু ভিডিও এখানে রয়েছে। অ্যান্ড অবশ্যই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে আমরা বেসিক্যালি আমাদের যে নেক্সট পর্যায়ের আলোচনা সেই আলোচনাকে কন্টিনিউয়েশন রাখবো। সেই আলোচনার মধ্যে যদি আমরা দেখি, সেই আলোচনার মধ্যে আমরা ফুড গ্রুপসকে দেখব, অর্থাৎ খাদ্যের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেই বিভাগকে কাজে লাগিয়ে আমরা কিভাবে একটা খাদ্য তালিকা তৈরি করতে পারি। সেটা পরিবারের জন্য হতে পারে, ইন্ডিভিজুয়ালের জন্য হতে পারে। এবং এই যে তালিকা আমরা তৈরি করব, এক্ষেত্রে আইসিএমআর বলে একটি সংস্থা আছে, তারা কিন্তু খুব সাহায্য করে থাকে। আমরা একটু ইতিহাসটা দেখবো। ইতিহাস হচ্ছে আইসিএমআর এর। দেখো, ডাইরেক্টলি তো আইসিএমআর এই সমস্ত বিষয়গুলো তৈরি করা শুরু করেনি। প্রত্যেকটা বিষয়ের একটা পূর্ব পরিকল্পনা থাকে। সেই পূর্ব পরিকল্পনা যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে 1941 সালে আমেরিকার রিসার্চ কাউন্সিলের যারা খাদ্য বিশেষজ্ঞ ছিলেন, তারা কি করেছিলেন, তারা একটি কমিটির স্থাপন করেছিলেন, একটা কমিটি বানিয়েছিলেন। এবং এই কমিটির মতে মনে করা হয়েছিল যে আমাদের খাদ্য তালিকায় যে কার্বোহাইড্রেট রয়েছে, যে প্রোটিন রয়েছে, ক্যালসিয়াম, লোহা, ভিটামিন এ, থায়ামিন, রাইবোফ্লাভিন, নায়াসিন, অ্যাসকর্বিক অ্যাসিড, ভিটামিন ডি, এই যে 10টা উপাদান রয়েছে, এই 10টা উপাদান থাকা প্রয়োজন। অর্থাৎ আমি ধরো সারাদিনে যা খাচ্ছি সেই খাবারের মধ্যে যদি গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টসের অভাব থাকে, তাহলে সেক্ষেত্রে যে খাদ্যটা আমরা গ্রহণ করছি সেই খাদ্যের কোনো মানে হয় না। কারণ আলটিমেটলি আমি আমার বডিকে তো নারিশ করতে চাই, আমি আমার বডিকে পুষ্টি দিতে চাই। তো আমার যে প্লেটটা আমি প্রত্যেকটা মিলে খাচ্ছি বা আমার যে খাবারগুলো আমি খাচ্ছি সেই খাবারের মধ্যে অবশ্যই সেই নির্দিষ্ট পুষ্টি উপাদানগুলো থাকতে হবে। এবার বলা হলো যে বাস্তব ক্ষেত্রে প্রয়োগের জন্য এই কমিটি ফার্স্ট কি করেছিল, 1943-তে ফার্স্টে 7টা বিভাগে খাবারকে ভাগ করে, 7 ডিভিশন করেছিল। 1956-এ তাকে আবার তারা 4টি বিভাগে ভাগ করলো। 1964-এ তারা কি করলো, 11টা বিভাগে ভাগ করলো খাদ্যকে। 1989-এ কি করলো, আইসিএমআর এর যে পুষ্টিবিজ্ঞানীরা, আইসিএমআর আমাদের ভারতবর্ষে অবস্থিত, এবং এর পুষ্টিবিজ্ঞানীরা করলো যে না, 5টি বিভাগে আমরা ভাগ করব। এবং 2010-এ কি হলো, 2010-এ এই কমিটি খাদ্যকে মূল 4টি বিভাগে ভাগ করলো। সেই যে 4টি বিভাগে ভাগ করা হলো, সেই ফুড গ্রুপসগুলোই কিন্তু আমরা মূলত আলোচনা করে থাকি। দেখো, আমরা সচরাচর যেসব খাদ্য খাই সেসব খাদ্যের পরস্পরের মধ্যে বিভিন্ন যে উপাদানের সাদৃশ্য, তার মানে আমরা একটা বিষয় পড়েছিলাম মিনারেলের ক্ষেত্রে বা ভিটামিনসের ক্ষেত্রেও যে একটা ইন্টার রিলেশনশিপ থাকে। এবং এদেরকে যদি আমরা আলাদা আলাদা করে না খেয়ে যখন আমি কোনো একটা মিল গ্রহণ করছি, দুপুরবেলা হতে পারে, সকালবেলা হতে পারে, রাত্রিবেলা হতে পারে, আমি চেষ্টা করব যে সেই জায়গায় যে খাবারটা আমি গ্রহণ করছি তার মধ্যে যেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান থাকে। ঠিক আছে? সেই খাবার যেরকমই হোক না কেন, আমি চেষ্টা করব তার মধ্যে যেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান থাকে। এবার 2010 অনুসারে যে শ্রেণীবিভাগটা করা হলো, আমরা এখানে দেখলাম যে একটা ক্রোনোলজি ফলো করে শ্রেণীবিভাগটা করা হলো। সেখানে 2010-এ বলা হলো যে না, খাদ্যের 4টে বিভাগ আছে, এবং আইসিএমআর কি করলো, যে খাদ্যের 4টে বিভাগকে তারা একটা পিরামিডের আকারে প্রকাশ করলো। ঠিক আছে? পিরামিডের আকারে প্রকাশ করলো। তার মানে নর্মাল যে পিরামিড আমরা জানি, নট লাইক দ্যাট। এই পিরামিডটা হচ্ছে খাদ্য পিরামিড। তাহলে এখান থেকে আবার একটা নতুন ধারণার উৎপত্তি হলো, যেটাকে বলা হয় ফুড পিরামিড। ঠিক আছে? সেটাকে বলা হয় ফুড পিরামিড। বলছে সঠিক জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সুষ্ঠু এবং সঙ্গত খাদ্য গ্রহণ কীরকম হওয়া উচিত তা বোঝাতে খাদ্যের বিভিন্ন উপাদানে তৈরি এবং তাদের যথাচিত যে আনুপাতিক পরিমাণ তা সাজানো হয়, এবং তাকে একটা কি করা হয়, 4 তলা, মানে কোনো বাড়ি না, যে পিরামিডটা বানানো হয়েছিল তার 4টে ফ্লোরিং ছিল।
ঠিক আছে? ৪ টে ফ্লোরিং ছিল এবং ত্রিকোণাকৃতি ছিল। এই কাঠামোকেই বলা হয় খাদ্য পিরামিড। তাহলে খাদ্য পিরামিড যখন বলা হচ্ছে, এই পিরামিডের মধ্যে কি থাকবে? খাদ্য থাকবে। অর্থাৎ এই পিরামিডকে দেখে আমি বুঝতে পারবো যে আমার যে প্লেটটা আমি প্রত্যেকটা মিলের জন্য নির্দিষ্ট করছি, বা আমি যে খাবারগুলো গ্রহণ করার চেষ্টা করছি তার মধ্যে যেন এই প্রত্যেকটা গ্রুপ থেকে কোনো না কোনো আইটেম থাকে। দেখো, এবার কি বলছে এখানে? এবার এই যে খাদ্য পিরামিড, কি সুন্দর একটা কালারফুল বিষয় এখানে রয়েছে। আমরা প্রত্যেকটা গ্রুপ থেকে যদি দেখে থাকি তাহলে দেখবো যে দেখো, স্টার্টিং এ মানে যখনই আমরা এরকম দেখব, আমরা নিচ থেকে কিন্তু দেখাটা শুরু করব। অর্থাৎ একদম নিচের স্তরে কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ, সিরিয়াল ফুড প্রোডাক্টস গুলো রয়েছে। আবার দেখো, আমাদের প্রত্যেকটা পর্যায়ে আমরা যে জিনিসগুলো জানছি সেগুলো কিন্তু পরবর্তী পর্যায়ে আমাদেরকে সাহায্য করছে। তাই আগের নলেজ যদি কারোর কম থাকে সে কিন্তু এই জিনিসগুলো বুঝতে তার একটু প্রবলেম হবে। বুঝবে নিশ্চয়ই, বাট একটু প্রবলেম হবে। দেখো, ফার্স্ট যে নিচের স্তরটা রয়েছে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল প্রোডাক্টস রয়েছে। সিরিয়াল প্রোডাক্টস থেকে মূলত আমরা দেখে থাকি যে মোস্ট অফ দ্য নিউট্রিয়েন্টস আমরা পেয়ে যাই, কারণ এর থেকে যে এনার্জি আমরা পেয়ে থাকি সেটা অনেকটাই বেশি পরিমাণে হয়। ১০০ গ্রাম থেকে আমরা অনেকটা এনার্জি পেয়ে যাই। তাহলে অবশ্যই একে রাখতে হবে। তার সাথে সাথে ফল থাকবে, মাছ ইত্যাদি থাকবে। এই দুটো অ্যাকচুয়ালি একসাথেই হয়, কিন্তু যেহেতু মিটের একটা টাইপ আমরা দেখে থাকি তাই ওটাকে আলাদা করে দেওয়া হয়। মাছ, তার সাথে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টস এবং তেল। তেল দেখো, তেলকে কি বলছে? স্পেয়ারিংলি ইউজ করতে, তার মানে ছিটে ফোঁটা ভাবে। কেন? খুব একটা তো শরীরের জন্য ভালো না। এবার তোমরা যদি রোজ প্রচণ্ড ডিপ ফ্রাইড জিনিসপত্র খাও তাহলে তো সেটা আমাদের শরীরের জন্য ভালো হবে না। এবং আমি আবারও বলছি যে নিউট্রিশন এমন একটা সাবজেক্ট, যে সাবজেক্ট জানার সাথে সাথে আমি আমার পরিবারের মানুষজনদেরও কিন্তু স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে পারি। এবং এই যে তেলের কথাটা বললাম, তেল ব্যবহার করব নিশ্চয়ই। তেল না ব্যবহার করলে আমি রান্নাটা করব কি করে? তেল ছাড়া রান্না করা যায়, বাট সেই রান্নাটা খুব একটা সুস্বাদু হয় না। তো সেই যে রান্নাটা করার জন্য আমরা দেখি তেল ব্যবহার করা হয়, সেই তেলটা আমি অবশ্যই ব্যবহার করব, কিন্তু কম অনুপাতে। মাছ এবং মাংসর মধ্যে যদি আমি দেখি, মাছের মধ্যে আমি সবসময় চেষ্টা করব ছোট মাছ খেতে, এবং যেগুলো বড় মাছ হয় তার তার ক্ষেত্রে একটু ফ্যাট কনটেন্টটা বেশি থাকে, কিন্তু ইলিশের ক্ষেত্রে যে ফ্যাটটা থাকে সেটা আবার খুব ভালো ফ্যাট। ঠিক আছে? সেটা একদম ওমেগা যে ফ্যাটটা থাকে। কিন্তু যেটা রেড মিট হয়, যেটা মাটন ইত্যাদি হয়, সেই মাংস কিন্তু আবার বেশি খাওয়া উচিত না, কারণ তার মধ্যে খুবই কম গুণ থাকে। তো গুণ যেহেতু কম থাকে সেটাকে আমরা খুব একটা বেশি খাবো না। শাকসবজি ফলমূল যত ইচ্ছা খেতে পারো, এবং ওটা খাওয়া দরকার, কারণ আমরা জানি যে মিনারেল বা খনিজ লবণ এবং ভিটামিনের একমাত্র উৎস হচ্ছে এই শাকসবজি। এছাড়া অবশ্যই আমরা চেষ্টা করব ফলকেও আমাদের খাদ্য তালিকায় রাখা, এবং সিরিয়াল প্রোডাক্টস তো বললামই যে এদেরকেও রাখতে হবে। এখানে দেখো একটা টেবিল দেওয়া হয়েছে। এই টেবিলের এক পাশটা হচ্ছে খাদ্য বিভাগ, আর এক পাশটা হচ্ছে প্রধান পরিপোষক উপাদান। মানে এই গ্রুপ থেকে আমি কি কি জিনিসপত্র পেয়ে থাকি। প্রথমে যেটা আমরা দেখলাম, দানাশস্য, মিলেট এবং ডাল। শক্তি প্রদানকারী খাদ্য, অবশ্যই এদের থেকে আমরা আগেই দেখলাম যে এনার্জিটা আমরা অনেকটা বেশি পরিমাণে পেয়ে থাকি। দানাশস্য থেকে আমি নিয়ে নিলাম চাল, আর একটা ডাল নিয়ে নিলাম। এই দুটোকে মিলিয়ে খিচুড়ি তৈরি করতে পারি। সেই খিচুড়িটা আমরা জানি শরীরের জন্য খুব ভালো। আমরা অনেকগুলো অ্যামিনো অ্যাসিড পেয়ে যাই, কারণ চালের কিছু অ্যামিনো অ্যাসিড থাকে না, ডালের কিছু অ্যামিনো অ্যাসিড থাকে। তো যার থাকে না এবং যার থাকে, দুটোকে আমরা কনজুগেট করে একটা ভালো আইটেম তৈরি করতে পারি। সেটা আমরা খুব সহজলভ্য হয়, এবং সেটা ইজি টু প্রিপেয়ার হয়। তো আমরা সেখান থেকে মোস্ট অফ দ্য ক্যালোরির 50 to 60% আমাদের চলে আসতে পারে। এটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম। এরকম অনেক এক্সাম্পল তোমরাও জানো, এবং সেগুলোকে দেখবে যে সেখানে এই অনুপাতটা বা এই যে বিষয়টা সেটা ফলো আপ হচ্ছে নাকি। নেক্সট যদি আমরা দেখি শাকসবজি এবং ফল, এটা পুষ্টির কি, এখান থেকে আমরা মোস্ট অফ দ্য মিনারেল এবং ভিটামিনস পেয়ে থাকি, বাট স্টিল আমরা দেখে থাকি যে এখান থেকে মাইক্রো অ্যান্ড যে ম্যাক্রো উপাদান সেগুলো আমরা পেয়ে থাকি। লোহা বলো, ক্যালসিয়াম বলো, ভিটামিন সি বলো, ফলিক অ্যাসিড বলো, বি কমপ্লেক্স বলো, এবং ক্যারোটিনয়েডস। ঠিক আছে? এই সমস্ত ফাইটোকেমিক্যালস আমরা এখান থেকে পেয়ে যাই, এবং অবভিয়াসলি এখান থেকে অনেকটা ডায়েটারি ফাইবারও পাই। ফ্যাট, বাদাম, তৈলবীজ যেগুলো মানে ফ্যাট ক্যাটাগরিজতে যেগুলো পড়ে,
এরা স্নেহ পদার্থের মূলত দ্রবণীয় ভিটামিন আমরা জানি, কারণ ADE এখান থেকে আমরা কিন্তু অনেকটা ভিটামিন ডি পেতে পারি, এবং প্রায় ক্যালোরির 20 to 30% যে ভিজিবল অ্যান্ড ইনভিজিবল ফ্যাট সেগুলো এখান থেকেই কিন্তু আমরা পেয়ে যাই, এবং ওরা অবশ্যই আমাদের শক্তি প্রদায় খাদ্য। নেক্সট আমরা যদি দেখি সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট, ডিম এবং মাছ। এখান থেকে এরা দেহ সংগঠক, তার মানে মাসল বিল্ডিংয়ে এরা খুব বেশি পরিমাণে কিন্তু আমাদেরকে সাহায্য করে থাকে। এবং প্রোটিন, প্রোটিন কি করছে, ক্যালোরির প্রায় 10 থেকে 15% কিন্তু এই প্রাণীজ প্রোটিন থেকে আসে, কারণ এখানে আমরা যদি দেখে থাকি এগুলো মূলত কিন্তু অ্যানিমাল প্রোটিনের সোর্স। এবার এই যে খাদ্য বিভাগ বা এই যে ফুড গ্রুপ, এই ফুড গ্রুপের প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা ফুড গ্রুপকে ব্যবহার করব? দেখো, সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এই ফুড গ্রুপের প্রয়োজন হয়, কারণ যখন আমি কথাটা বলছি সুষম, তখন আমি চেষ্টা করব যে আমার এই যে ব্যালেন্স ডায়েট, এই ব্যালেন্স ডায়েটের মধ্যে যেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস থাকে, এবং এক একটা খাদ্য থেকে এক একটা উপাদানও পেয়ে যাই আমরা দেখতে পেলাম। মোটামুটি দুটো উদ্দেশ্য আমরা ফিগার আউট করতে পারি, একটা মুখ্য আর একটা গৌণ, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। মুখ্য কি, অবভিয়াসলি ব্যালেন্স ডায়েট প্রিপেয়ার করতে হবে, অ্যান্ড সেকেন্ডারি অবজেক্টিভস কি হতে পারে, যে খাদ্যের প্রত্যেকটি বিভাগে নানা রকম খাদ্য রয়েছে, ব্যক্তি তার রুচি, সংস্কার এবং আর্থিক সামর্থ্য অনুযায়ী খাদ্য নির্বাচন করতে পারে। এই যে আর্থিক সামর্থ্যের কথা বলা হলো, তিনটে ক্যাটাগরি হয়, একটা হয় হাই, একটা হয় লো, একটা হয় মিডিয়াম। ইটস ডিপেন্ড অন যে আমি কত টাকা পয়সা আমার এই খাবারের দিকে খরচ করছি। এবার কেউ যদি বলে আমি রোজ ফাস্ট ফুড খাই, আমি অনেকটা টাকা পয়সা খরচা করছি, নো, দ্যাট ইজ নট দ্য থিং। দ্য থিং ইজ দ্যাট হাই ইনকাম গ্রুপ যারা আছে, অর্থাৎ আমি যদি বলি যে 25 থেকে 30, মোটামুটি যেই সমস্ত মানুষ তাদের আয়ের খরচা করে থাকে খাবারের পিছনে, বা আমি যদি ইনকামের দিক থেকে বলি যে 30,000 থেকে প্রায় 50,000 যাদের ইনকাম, তো তারা যদি সেরকমই অনুপাতে খরচা করে থাকে খাবারের পিছনে, অ্যান্ড ভালো খাবারের দিকে খরচা করে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের নিউট্রিয়েন্ট ইনটেকটা ভালো হবে। কিন্তু এমন না যে যে বেশি পয়সা খরচা করছে খাবারের পিছনে তার শুধুমাত্র সব থেকে বেশি নিউট্রিয়েন্ট সে পাবে। তোমরা এটা জেনে থাকবে যে এমন বহু আহ, খাবার রয়েছে, এমন বহু জিনিসপত্র রয়েছে আমাদের আশেপাশে, আমরা জানিও না, সেগুলো একদমই লো কস্ট, বাট তাদের থেকে মোস্ট অফ দ্য আমরা যদি দেখি নিউট্রিয়েন্টস পেয়ে থাকি। তার একটা এক্সাম্পল দেবো, এই সময় মানে ওই লক্ষ্মী পুজোর আশেপাশে দিয়ে আমরা দেখতে পাই পানি ফল খুব মার্কেটে পাওয়া যায়। পানি ফল কিন্তু খুবই কি বলবো, অ্যাক্সেসিবল হয়, কারণ এই সময় এই 2-3 মাস পানি ফলটা আমরা দেখতে পাই মার্কেটে, খুব দামেও কম হয়, এবং কি হয়, এখান থেকে প্রচুর ক্যালসিয়াম আমরা পাই। এবং দেখো পানি ফলের কিন্তু খুব হেলদিও হয় এবং খুব হাইজিনিকও হয়, কারণ কোটিংটা ফেলে দিই আমরা, তো কোনো নোংরা ইত্যাদি থাকলে ওটা কোটিংয়ের সাথে বেরিয়ে যাবে, অ্যান্ড ভিতরের যে ফলটা ওটা কিন্তু হাইলি ক্যালসিয়াস, তার মানে ক্যালসিয়ামের খুব ভালো একটা উৎস, এবং ওর মধ্যে ওয়াটার কন্টেন্টও থাকে, তো সেখান থেকে আমি ওয়াটারটাও পেয়ে যাচ্ছি। তো লো কস্ট মিলও আমরা দেখব কিছুক্ষণ পরে, যে লো কস্ট মিলও হয়, লো কস্ট ফুড আইটেমও হয়। তো এই যে আর্থিক সামর্থ্য, এটা ডিপেন্ড করছে যে আমি খাবারের পিছনে ঠিক কতটা বরাদ্দ করছি ভালো খাবারের পিছনে। এছাড়া রুচি, আমার কি ধরনের খাবার পছন্দ, আমি যদি ভেজিটেরিয়ান হই তাহলে আমার এক রকমের খাবার পছন্দ হবে, আমি যদি নন ভেজ হই আমার আরেক ধরনের খাবার পছন্দ হবে, এবং আমার এনভায়রনমেন্টে কোন কোন খাবারগুলো পাওয়া যায়, কোন কোন বিষয়ের দিকে বেশি নজর দেওয়া হয়, এই সমস্ত সোশ্যালাইজেশন ফ্যাক্টরসগুলোও কিন্তু ইম্পর্টেন্ট। বলছি, বিচক্ষণতার সাথে খাদ্য নির্বাচন করলে একঘেয়ে যে খাবারটা আমরা খেয়ে থাকি সেটাকেও কিন্তু ভ্যারাইটি তার মধ্যে আনা যায়। খিচুড়ির কথাই ধরো, কেউ 7 দিন খিচুড়ি খেলো, একইভাবে ভালো লাগবে না, কিন্তু ওই খিচুড়ির উপর হয়তো একটু গার্নিশিংটা ডিফারেন্ট করে দিলাম, প্রেজেন্টেশনটা ডিফারেন্ট করে দিলাম, বা ওর মধ্যে কোনো ডিফারেন্ট স্পাইস ইউজ করলাম, তাই না? তো সেখান থেকে কিন্তু আমরা ওর মধ্যে ভ্যারাইটিস আনতে পারি। এবার লো কস্ট কিছু ব্যালেন্স ডায়েট আছে যেগুলো আমরা দেখে থাকি বাচ্চাদের জন্য,
যেমন একটা হচ্ছে মল্ট ফুড, এটা বেসিক্যালি আমাদের ইন্ডিয়ার মহীশূরের সিএফটিআরআই এর যে নিউট্রিশনিস্টরা রয়েছেন তারা এই খাবারটা পরিকল্পনা করেছিলেন। দানা শস্যের গুঁড়ো, চিনেবাদামের ময়দা আর ছোলার ময়দা 2:1 অনুপাতে মিশিয়ে এই খাবারটা তৈরি করা হয়। এর মধ্যে প্রচুর ভিটামিন রয়েছে, ক্যালসিয়াম রয়েছে, সোডিয়াম রয়েছে এবং 1 থেকে 3 বছর বয়সী যে সমস্ত বাচ্চা রয়েছে তাদের জন্য কিন্তু খুবই উপকারী এবং সহজলভ্য। মাল্টিপারপাস ফুড, এটাও কিন্তু মহীশূরের সিএফটিআরআই এর যারা পুষ্টিবিজ্ঞানীরা রয়েছেন তাদের কর্তৃক তৈরি করা। 1 থেকে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য এটা খুবই উপকারী, তাদের পুষ্টিতে সাহায্য করে, তাদের বৃদ্ধিতে সাহায্য করে। চিনেবাদামের যে ময়দা এবং ছোলার যে ছাতু, সেই ছাতু 3:1 অনুপাতে মিশিয়ে খাবারটিকে তৈরি করা হয়। প্রচুর ভিটামিন এ রয়েছে, তার সাথে সাথে ভিটামিন ডি রয়েছে, ওয়ান রয়েছে এবং ক্যালসিয়াম কার্বনেটও কিন্তু এর সাথে যোগ করা হয়। তার মানে আমরা বুঝতেই পারছি যে এটা হাইলি নিউট্রিশাস একটা ফুড আইটেম। বাল আহার বলে আরেকটা খাবার পাওয়া যায়, সেটাও কিন্তু গমের ময়দা থেকে তৈরি করা হয় বা চিনেবাদামের ময়দা থেকে তৈরি করা হয়, যেখানে ছোলার গুঁড়োও থাকে এবং পুরো বিষয়টাকে 7:2:1 অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়। এখানে প্রচুর ভিটামিন আমরা পাই, এখান থেকে খনিজ লবণ থাকে এবং শিশুদের পক্ষেও উপযোগী। এরকম বহু খাবার আছে লো কস্ট ব্যালেন্সড ডায়েট এবং যেগুলো মার্কেটে ইজিলি অ্যাক্সেসিবল, যেরকম এনার্জি বার আমরা যেটা দেখে থাকি বাদামের খাজা, এটাও কিন্তু একটা লো কস্টের মধ্যে ভালো খাবারের জিনিস, যে খাবারের জিনিসটা আমরা কিন্তু ইনস্ট্যান্ট এনার্জি না হতে পারে কিন্তু এনার্জি গেইনের জন্য আমরা খেতেই পারি এবং এটা এর মধ্যে বাদামও থাকছে, গুড়ও থাকছে, গুড় কিন্তু কম্প্যারিজন টু চিনি ফার বেটার। সো বাদামের খাজা এরকম একটা লো কস্ট আইটেম আমি বলতে পারি। এরকম বহু খাবার রয়েছে, তোমরাও জানো এবং আমরা সেগুলো কিন্তু ছোট বাচ্চাদের হোক বা যারা বয়সকালীন বৃদ্ধরা হোক বা যারা অ্যাডোলেসেন্ট গার্লস বয়েজরা হোক তাদের কিন্তু দিয়ে থাকি। নেক্সট হচ্ছে ভেজিটেরিয়ান বা শাকাহারি। এই যে ভেজিটেরিয়ান, এই কথাটা বেসিক্যালি ভিজিটোর একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে এবং এই যে ভেজিটেরিয়ান শব্দটি, এটা পাশ্চাত্য দেশগুলিতে বেসিক্যালি যারা ভেজিটেরিয়ানিজম হয় তাদের থেকে মূলত এর উদ্ভব হয়েছে। ভেজিটেরিয়ানসদের অনেক রকম টাইপ হয়, এই টাইপটা হয়তো তোমরা যে কোনো বইতে দেখতে পাবে না, বাট স্টিল আমি এটা তোমাদের বোঝার জন্য করেছি। ফার্স্টে তোমরা এখানে দেখো, এখানে কি কি বলেছে। ফ্রুটস রয়েছে, নাটস রয়েছে, ভেজিস রয়েছে, পালসেস রয়েছে, গ্রেনস রয়েছে, হানি রয়েছে মানে মধু, ডেয়ারি মানে দুধ এবং দুধের আইটেম, এগস রয়েছে ডিম, সি ফুডস মানে মাছ ইত্যাদিকে বোঝাচ্ছে, পোলট্রি মানে মুরগি ইত্যাদি, আর মিটস রয়েছে। ঠিক আছে, এই লিস্টটা তোমরা দেখে নিলে। এবার চলো, ফ্রুটেরিয়ান্স কাদেরকে বলবো। ফ্রুটেরিয়ান্স অলসো আ কাইন্ড অফ ভেজিটেরিয়ান। ফ্রুটেরিয়ান্স কাদেরকে বলবো, যারা শুধুমাত্র ফল খায়। র ভেগান কাদেরকে বলবো, যারা শুধুমাত্র ফল তো খায় তার সাথে সাথে কিছু সবজিও খায়। ভেগান কাদেরকে বলবো, যারা সেই সমস্ত জিনিসগুলো খায় যেগুলো উদ্ভিজ্জ উৎস। ঠিক আছে। ল্যাক্টো ভেজিটেরিয়ান কারা, যারা ভেগানদের মতন আইটেমসগুলো তো খায় খায় তার সাথে মধুও খায়, তার সাথে কি খায়, দুধও খায়। ওভো ভেজিটেরিয়ান কাদেরকে বলবো, যারা ডিমটাকে অ্যাড করে তাদের খাদ্য তালিকায়, বাকি সব আইটেম সেম রয়েছে বাট ডিমটাকেও অ্যাড করে থাকে। ওভো বেসিক্যালি এগকে ডিনোট করে। ল্যাক্টো ভেজিটেরিয়ান কেন বলেছে, বেসিক্যালি যেহেতু দুধের আইটেমগুলোকে এখানে অ্যাড করা হয়, ল্যাক্টো ওভো ভেজিটেরিয়ান। এবার এই ডান দিকের লিস্টটা যদি নাও দেখো তোমরা বলতে পারবে যে এখানে ল্যাক্টো ভেজিটেরিয়ানের ক্ষেত্রে যা যা ফুড আইটেম ছিল তার সাথে সাথে ওভো অ্যাড হবে। ওভো মানে হচ্ছে ডিমও এরা খাবে। পেস্কাটেরিয়ান এরা কারা, এরা হচ্ছে মাছটাও খায়, বাকি সব রয়েছে তার সাথে সাথে মাছটাও খায়। পোলোটেরিয়ান কারা, পোলোটেরিয়ান হচ্ছে পোলট্রি মানে মুরগির মাংসটাও খেয়ে থাকে, বাকিগুলোও রয়েছে তার সাথে সাথে মুরগির মাংসটাও খেয়ে থাকে। ফ্লেক্সিটেরিয়ান কারা, ফ্লেক্সিটেরিয়ান হচ্ছে এরা কিন্তু মিটটাও খেয়ে থাকে এবং ফ্লেক্সিটেরিয়ান বেসিক্যালি সেই সমস্ত মানুষ যারা সব ধরনের আইটেমই খেয়ে থাকে, তাদের কোনো ডিফারেন্সিয়েশন আমরা দেখতে পাই না। কিন্তু নাওয়াডেজ আমরা পোলোটেরিয়ান দেখতে পাই, আমরা পেস্কেটেরিয়ান দেখতে পাই। তারা কারা, যারা অনেকে বলে না যে আমরা মুরগির মাংস খাই না বা আমরা মাছ খাই না বা আমরা ডিম খাই না, এই ধরনের মানুষজন কিন্তু আমরা এদেরকে বিভিন্ন এই ভেজিটেরিয়ানিজমের টাইপসের মধ্যে দিতে পারি। তাহলে বইতে আমরা কিন্তু খুব কম টাইপস পাবো। কি কি টাইপস পাবো, ল্যাক্টো ভেজিটেরিয়ান পাবো, ওভো ভেজিটেরিয়ান পাবো এবং ওভো ল্যাক্টো ভেজিটেরিয়ান পাবো আর ভেগানস পাবো।
ঠিক আছে? বাকি টাইপসগুলো তোমাদের জানার জন্য দিয়ে দিলাম। তোমরা যদি কম্পিটিটিভের প্রিপারেশন করো, মানে নেক্সট ক্লাস 12 এর পরে ইত্যাদিতে, এখানে কিন্তু এই ধরনের প্রশ্ন থাকতে পারে, তাই আমি ইনক্লুড করেছি। ওকে? সো আরেকটা টপিক তোমাদের রয়েছে, সেটা হচ্ছে মাই প্লেট। এই যে মাই প্লেট, দেখো কি সুন্দর একটা প্লেটের ছবি দেওয়া রয়েছে, যেখানে শাকসবজি রয়েছে, ফলমূল রয়েছে, সিরিয়ালস ইত্যাদি রয়েছে, বাদাম ইত্যাদি রয়েছে, তেল, মাখন এবং এই বিষয়গুলো কিন্তু রয়েছে। সাথে 100 বা তোমরা 300 ml এর একটা দুধের গ্লাস। মাই প্লেটটা কি? মাই প্লেটটাও কিন্তু আইসিএমআর কর্তৃক প্রদত্ত একটা কনসেপ্ট, যে কনসেপ্ট এটা বলা হয় যে 8 ধরনের যে বিভিন্ন খাবার রয়েছে, সেই খাবারের মধ্যে প্লেটের অর্ধেক অংশে থাকবে ফল আর শাকসবজি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি প্লেটটা দেখো, প্লেটের হাফ পোর্শন কিন্তু ফল আর শাকসবজি দিয়ে ভর্তি। ঠিক আছে? এবং বাকি পোর্শনের মধ্যে মোস্ট অফ দ্য পোর্শন রয়েছে কিন্তু ওই গম, আমাদের যেগুলো ডাল, চাল, ওই বিষয়গুলো রয়েছে। সবথেকে কম পোর্শন কিন্তু এইটা রয়েছে, মানে তেল ইত্যাদির পোর্শনটা। তার থেকে একটু বেশি রয়েছে নাটস অ্যান্ড সিডস যেগুলো, এবং তার থেকে একটু বেশি রয়েছে পালসেস ইত্যাদি জিনিসগুলো, এবং দুধটা কম্পালসারি। ওকে? তো এটাও কিন্তু একটা আন্দাজ, যে আন্দাজের মাধ্যমে আমরা এটা বলতে পারি, যখন আমরা আমাদের ডায়েট প্ল্যান করব, আমরা বাড়িতে যখন কোনো খাবার খাবো, সেই খাবারের মধ্যে যেন প্রত্যেকটা গ্রুপ থেকে এক একটা নিউট্রিয়েন্টস অবশ্যই যেন থাকে। ওকে? সো দিস ইজ অল ফর টুডে। তোমাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে, যারা হোম সায়েন্স অর্থাৎ যারা নিউট্রিশন নিয়ে পড়ছো, এবং কেউ যদি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে তাদের ক্লাস 12 এর পরের পড়াশোনা করতে চাও, তাদেরকে অবশ্যই তোমরা জানো যে সিইউইটি এক্সাম দিতে হয়। তো সিইউইটি হোম সায়েন্স প্রিপারেশন 2026 এর জন্য কেউ যদি এনরোল হতে চাও বা বিষয় সম্পর্কে জানতে চাও, ব্যাচ কোর্স পারচেস করতে চাও, তো সেটা নেক্সট ইয়ার স্টার্ট হবে। তো বিফোর দ্যাট কেউ যদি বিভিন্ন কোয়ারিজ কারোর থাকে, আমাকে কিন্তু এই মেলে মেল করতে পারো। ইট ইজ ফর দেম যারা আফটার ক্লাস 12 কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে বা আমাদের অন্য স্টেটের যে ইউনিভার্সিটিসগুলো রয়েছে, সেখানে হোম সায়েন্সে তাদের গ্র্যাজুয়েশন কন্টিনিউয়েশন করতে চাও, তারা কিন্তু অবশ্যই আমাকে কোর্সের জন্য ডাইরেক্টলি মেল করতে পারো। আমি তোমাদের যা কোয়ারিজ হবে সেগুলো সলভ করার চেষ্টা করব। সো দিস ইজ ফর অল টুডে। আই হোপ তোমরা খুব ভালো থাকবে। নেক্সট ক্লাসের জন্য অবশ্যই তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং।